Hello everyone. Today we will be learning Unit 5. We will discuss the module named Learning, which is a very important and interesting topic. All of you have heard the term machine learning, I think so. So, in the previous lectures, we have acquired some knowledge, acquired some idea about artificial intelligence. What is it? Where it is applied, how it is applied. So the contents as per your syllabus is mentioned here for unit 5, and the references you can follow are mentioned also. The topics which will be discussed today are: what is machine learning, the evaluation of machine learning algorithms, and mainly the basic idea of supervised and unsupervised machine learning will be discussed. We have already known that human can learn everything automatically from experiences. So, human can ask a machine that, can you learn? A machine can also learn from past data with the help of machine learning. We have already discussed it in the previous classes, right? So, at first, to be familiar with machine learning algorithms and its functionalities, at first we have to know what is machine learning. Arthur Samuel, a well-known scientist in the field of computer science, in 1959 defined machine learning as the field of study that gives computers the ability to learn without being explicitly programmed. So, বাইরে থেকে কোনো রকম প্রোগ্রাম না করেই, মানে বাইরে থেকে কোনো রকম ইনস্ট্রাকশন না দিয়ে, যখন একটা প্রোগ্রাম অটোমেটিক্যালি বা একটা মেশিন যখন অটোমেটিক্যালি নিজে থেকে লার্ন করতে শিখছে, then that is the machine learning. After that, 1998, Tom Mitchell, a famous computer scientist, defined machine learning with some notations like EPT. What are they? He said that a computer program is said to learn from its experience E with respect to some task T and some performance measure P. If its performance measure on T as measured by P improves with experience E. মানেটা কি? আমরা যদি নোটেশনগুলো ভুলে যাই, জাস্ট আমরা দেখি যে মানুষ যেমন এক্সপেরিয়েন্সের সাথে শেখে, ঠিক তেমনি একটা কম্পিউটার প্রোগ্রাম যদি ধরা যাক যে তার এখনও অবধি, মানে ধরা যাক সে 5 বছর এক্সিকিউট হচ্ছে, তো এক্সিকিউট হওয়ার তার এক্সপেরিয়েন্স তাহলে কত? 5 বছর। তাহলে E=5 হিয়ার, অ্যান্ড পারফরমেন্সটা যদি দেখা যায়, সেটাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, আর টিটা যদি হয় তার টাস্কটা, তাহলে আমরা যদি দেখি যে 5 বছরের পর সে যেরকম পারফর্ম করছে, মানে 5 বছর when equal to 5, whatever the value of P is, if we can see that after 6 years, means after 1 more year, if value of P improves, that means if the performance improves with experience, 5 বছর থেকে এখন তার এক্সপেরিয়েন্স 6 বছর, সেখানে যদি আমি পি এর ভ্যালুটা দেখি যে এক্সপেরিয়েন্সের সাথে বেড়েছে, তাহলে বলা যায় যে কম্পিউটার প্রোগ্রামটা কিছু লার্ন করেছে। এবং মেশিন লার্নিংকে স্যার টম মিচেল এভাবেই ডিফাইন করেছেন। নেক্সট আমরা একটা এক্সাম্পল আসতে পারি। ধরা যাক যে একটা ইমেল প্রোগ্রাম, মানে একটা সফটওয়্যার আমরা হয়তো ডিজাইন করছি, যেখানে ও দেখছে যে আমি কি ধরনের মেলকে স্প্যাম হিসেবে ফিল্টার করছি আর কি ধরনের মেলকে নর্মাল, মানে নট স্প্যাম হিসেবে ফিল্টার করছি। তো সেখানে ওই প্রোগ্রামটার যদি কাজটা এটাই হয় যে ও আমার
স্প্যাম ফিল্টারিংয়ের প্যাটার্ন দেখে ও নিজে থেকে সেই স্প্যামটা ফিল্টার করতে পারবে এরপর থেকে। মানে ধরা যাক আমার কাছে 100টা মেল এসছে, তার মধ্যে আমি 10টা মেলকে স্প্যাম হিসেবে ফিল্টার করেছি আর 90টাকে নর্মাল রেখেছি, মানে দোজ আর নট স্প্যাম। সো এই যে 100টা মেল ধরে আমার অপারেশনটাকে, এই যে স্প্যাম ফিল্টারিংয়ের অপারেশনটাকে ও ওই কম্পিউটার প্রোগ্রামটা অবজার্ভ করলো যে আমি কোন ধরনের মেলকে স্প্যামে রাখছি আর কোন ধরনের মেলকে স্প্যাম করছি না, মার্ক করছি না স্প্যাম হিসেবে। সেই যে প্যাটার্নটা দেখার পরে, মানে হতে পারে যে মানে পার্টিকুলার একটা সেন্ডারের কাছ থেকে যে মেল আসছে আমি তাদের স্প্যাম হিসেবে রাখছি, বা এমন হতে পারে যে মেলে কোনো অফেন্সিভ ওয়ার্ডস বা যে ওয়ার্ডগুলো আমার দরকার নেই, হতেই পারে মানে ইরেলেভেন্ট অনেক মেসেজ আমাদের কাছে আসে, সেরকম মেলকে আমি হয়তো স্প্যামে বক্সে রাখছি, মানে স্প্যাম হিসেবে ফিল্টার করছি। তো ওই যে প্যাটার্নটা ওরা অবজার্ভ করছে, মানে ওই ইমেল প্রোগ্রামটা অবজার্ভ করছে যে আমি কী ধরনের মেলকে স্প্যামে রাখছি, কী কী ওয়ার্ডস থাকলে স্প্যামে রাখছি, কী কী সেন্ডারের মেল আমি স্প্যামে রাখছি। সেই অবজার্ভটা করার পরে ও যখন প্যাটার্নটাকে লার্ন করতে শিখে যাবে, 100টা মেলের পরবর্তী ধরা যাক 101 থেকে 200 অবধি মেল আমি ওই প্রোগ্রামের ওপরে ছেড়ে দিলাম যে এবার তুমি করো স্প্যামটা ফিল্টারিং। দেখা যাক যে তোমার কাছ থেকে তুমি আমার প্যাটার্নটা শিখতে পেরেছো কিনা, ঠিক মেলকেই স্প্যামে রাখছো কিনা আর ঠিক মেলকেই নট স্প্যামে রাখছো কিনা। তো এই ব্যাপারটা যখন একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা করাচ্ছি, দ্যাট ইজ দ্য মেশিন লার্নিং। ও আমার প্যাটার্নটা এখন শিখে গেছে, মেশিন হয়েও ও এখন থেকে কী করছে, ওর এক্সপিরিয়েন্স থেকে ও নিজের মতন অটোমেটিক কাজ করতে পারছে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা যে আগের স্লাইডে দেখলাম যে টম মিচেল বলেছেন যে টাস্কটা হচ্ছে টি, এক্সপিরিয়েন্সটা হচ্ছে ই, আর পারফরমেন্সটা হচ্ছে পি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্ট লেটার দিয়ে এটা ডিফাইন করছি। টাস্কের টি, পারফরমেন্সের পি, আর এক্সপিরিয়েন্সের ই। তো তাহলে এই ক্ষেত্রে আমার টি কোনটা হবে, মানে টাস্ক কোনটা, ক্লাসিফাইং ইমেলস অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম, না ওয়াচিং ইউ লেবেল ইমেলস অর স্প্যাম অর নট স্প্যাম, নাকি দ্য নাম্বার অফ ইমেলস কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম, নাকি নান অফ দ্য অ্যাবাভ। আমার মনে হয় এই ক্ষেত্রে ফার্স্ট ওয়ান ইজ দ্য, আমার মনে হয় না, মানে এটা অবভিয়াসলি ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ টাস্কটা কী পারফর্ম করছে, ক্লাসিফাই করাটা পারফর্ম করছে, ওয়াচিংটা তো ওর টাস্ক না। ওয়াচিংটা ওর ওই ক্লাসিফাই করার জন্য ওয়াচিংটা দরকার হচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য টাস্ক ইট ইজ ইন্টেন্ডেড টু ডু। সো ইমেলটাকে স্প্যাম বা নট স্প্যামে ক্লাসিফাই করার কাজটাই ওর টাস্ক। তার জন্য ও দরকার হচ্ছে আমাকে নট স্প্যাম বা স্প্যামে লেবেল করার কাজটা অবজার্ভ করার, আর তারপরে নাম্বার অফ ইমেলসটা এখানে কোনো আসছে না, ঠিক আছে। নাম্বার অফ ইমেলসটা পারফরমেন্স মেজার, যে ও ঠিক মতন করলো কি না। আচ্ছা, তো ইভ্যালুয়েশন যদি দেখি আমরা, তাহলে দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, আর মেশিন লার্নিংয়ের একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। 1940s থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা তৈরি হয়েছিল, এবং সেটা 1965 মতন অবধি শুধু প্লেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই কাজ করেছি। 1970s মেশিন লার্নিং ইন্ট্রোডিউসড হয়েছে, এবং 2000 অবধি পুরোপুরি মেশিন লার্নিং নিয়ে কাজ হয়েছে, এবং মানে বোথ ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড বোথ ইন দ্য, মানে অ্যাজ ওয়েল ইন দ্য অ্যাকাডেমিক্স। অ্যান্ড দেন 2000-এর পরে ডিপ লার্নিংয়ের কনসেপ্টটা এসছে, যেখানে ডিপ লার্নিং ইজ অনলি কনসার্ন অ্যাবাউট নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ নিউরাল নেটওয়ার্কস। শ্যালো আর ডিপ দুরকম হয়, আমরা যখন নিউরাল নেটওয়ার্ক পড়বো তখন এটা ভালো করে বুঝবো। নাও মেশিন লার্নিং মেনলি 3 রকমের হয়: সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড লার্নিং বলে একটা কমন প্যাটার্ন দেওয়া থাকবে। সুপারভাইজড কেন বলা হচ্ছে, একটা প্যাটার্ন ওর কাছে দেওয়া থাকবে, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখলাম ইমেলের ক্ষেত্রে। সেখানে কি হচ্ছে, প্যাটার্নটা কোনটা, এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের সেন্ডার, এটা হচ্ছে ওর কাছে নোন প্যাটার্ন, যেটা আমরা ট্রেনিং সেটে রাখি। ট্রেনিং সেটের ব্যাপারটা এটাই সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে, যে ওকে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে, সুপারভাইজ করা হচ্ছে। সেই ট্রেনিংয়ের উপর বেস করে টেস্টিং ডেটার উপর আমরা ক্লাসিফাই করছি বা রিগ্রেস করছি।
কীরকমভাবে করি সেগুলো আরও ডিটেলে আসবো পরে। তো সুপারভাইজড লার্নিংটা মেনলি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ডিসক্রিট ভ্যালু নেওয়া হয়, আর রিগ্রেশনটা কন্টিনিউয়াস ভ্যালু নেওয়া হয়। আনসুপারভাইজড লার্নিংয়ে কোনো সুপারভাইজ করার কেউ থাকে না, সেখানে ক্লাস্টারিং, ডাইমেনশনালিটি রিডাকশন এই ধরনের কিছু অ্যালগোরিদমস ইউজ হয়, যার অ্যাপ্লিকেশনস হচ্ছে টেক্সট মাইনিং, ফেস রিকগনিশন, বিগ ডেটা। এগুলো সব কীভাবে কী হয় আরও ডিটেলে আমরা পরে বুঝব। আর ক্লাস্টারিংয়ের মধ্যে বায়োলজি, সিটি প্ল্যানিং, টার্গেটেড মার্কিং এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়া। আর রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে গেমিং, ফাইন্যান্স সেক্টর, ম্যানুফ্যাকচারিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, রোবট নেভিগেশন এগুলোতে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ হয়, যেখানে এনভায়রনমেন্টের উপরে কাজ করে। অবভিয়াসলি আমরা আগেই দেখেছি যে এজেন্ট মানে যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট তার এনভায়রনমেন্টের উপর অ্যাক্ট করে, এবং সেই এনভায়রনমেন্ট তার কাজের উপর বেস করে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে কিছু অ্যাওয়ার্ড তাকে দেয়, বা অ্যাওয়ার্ড খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে। সেই অ্যাওয়ার্ডের উপর বেস করে সে পরবর্তীকালে আরও ইমপ্রুভ করার চেষ্টা করে। এগুলো আমরা পরে আরও দেখব। তো একটা এক্সাম্পলে আসা যাক অ্যাট ফার্স্ট সুপারভাইজ লার্নিংয়ের। ধরা যাক একটা ডেটা সেট আমাদের কাছে আছে, যেখানে আমাদের কাছে অনেক রকম হাউসের সাইজ রয়েছে আর প্রাইস রয়েছে। কীরকম বলা আছে যে ধরা যাক এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা হাউসের ডেটা ওখানে দেওয়া রয়েছে, যার ফার্স্ট ওয়ানের সাইজ হচ্ছে 500-এর চেয়ে একটু কম, ধরা যেতে পারে যে 475 বা 450 যখন তার ফিট স্কোয়ারের সাইজ, মানে 450 ফিট স্কোয়ার যখন কোনো একটা হাউসের সাইজ, তখন তার প্রাইস দেখা যাচ্ছে $100। তারপরেরটা 500-এর একটু বেশি, ধরা যাক 600 ফিট স্কোয়ার। ধরা যাক, এগুলো আমি বলছি এই মুহূর্তে গ্রাফ থেকে বলছি বলে, ডেটা সেট যখন দেওয়া থাকবে তখন সেখানে পার্টিকুলার ভ্যালুটাই দেওয়া থাকবে। তো এখানে মনে হচ্ছে দেখে যে এই ক্রসটার ভ্যালুটা হচ্ছে যে ওই 600 মতন, আর 600 ফিট স্কোয়ার যে হাউসের সাইজ, তার ধরা যেতে পারে যে প্রাইসটা মোটামুটি $130। পরেরটা দেখা যাচ্ছে যে $200 প্রাইস, আর সাইজটা হচ্ছে ওই মোটামুটি 650 ফিট স্কোয়ার যখন কোনো হাউসের সাইজ, তখন তার প্রাইস দেখা যাচ্ছে 200-এর একটু বেশি। নেক্সট দেখা যাচ্ছে সাইজ যখন কারুর 800 ফিট স্কোয়ার আর কি, তখন তার প্রাইস দেখা যাচ্ছে 240 মতন। তো এইভাবে আমাদের গ্রাফটাকে প্লট করা হয়েছে অ্যাকর্ডিং টু সাম ডেটা সেট। এবার আমরা সাপোজ জানতে চাইছি যে হাউসের প্রাইস যে হাউসের সাইজ 700 ফিট স্কোয়ার, তার প্রাইস কত। তো তাহলে আমরা এখান থেকে একটা লাইন ড্র করার চেষ্টা করছি, এবং দেখছি এই কটা লাইনকে, মানে আমার অ্যাকর্ডিং টু মাই ট্রেনিং ডেটা সেট যদি আমি গ্রাফটা প্লট করে থাকি, তাহলে আমার এরকম একটা গ্রাফ এসছে। এবার আমি দেখছি যে 600 স্কোয়ার ফিট যে হাউসের সাইজ, তার আমি প্রাইসটা জানতে চাইছি কত আসবে। আমাকে দেখতে হবে যে এই লাইনটা আমার গ্রাফটাকে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে। দেখা যাচ্ছে যে 230 মতন একটা জায়গাতে ইন্টারসেক্ট করছে। দিস ইজ দ্য থিং। সো আমি ধরতে পারি আমার কাছে এই ট্রেনিং ডেটাটা আছে, এই ট্রেনিং ডেটার উপর বেস করে আমি টেস্টিং ডেটার প্রাইস বার করছি, যেখানে আমার কাছে সাইজটা নোন। এবং এই জিনিসটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, y = fx। এই ইকুয়েশনে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যালু আর কোনটা আনডিপেন্ডেন্ট ভ্যালু, মানে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিকজ ইট ইজ ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ x, ইট ইজ আ ফাংশন অফ x। সো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কোনটাকে yতে রাখতে পারি, এখানে আমার মনে হয় সাইজের উপরে প্রাইসটা ডিপেন্ড করছে। সো y ইজ দ্য প্রাইস হিয়ার অ্যান্ড x ইজ দ্য সাইজ হিয়ার।
and depending on that আমরা y equal to suppose first ডেটার ক্ষেত্রে 100 আর x হচ্ছে 400. ওকে, নেক্সটটা কি? x হচ্ছে আমার 600 আর y হচ্ছে 150, সিমিলারলি যেটা আগে বললাম সেরকম। তো তাহলে আমার কাছে যখন x ইজ নোন অ্যাজ, এই পয়েন্টটার ক্ষেত্রে বলছি 750 সাপোজ, তো আমি আগের যে প্যাটার্নগুলো পেয়েছি x এত হলে y এত, x এত হলে y এত, x এত হলে y এত, সেটার উপর বেস করে তাহলে আমি যদি y আর x এর রিলেশনটা বার করে ফেলতে পারি, মানে এই ফাংশনের ভ্যালুটা বার করে ফেলতে পারি, তাহলে সেটার থেকে আমি বার করতে পারবো এই 750 যখন x তখন y কত। বোঝা গেছে? তো এটা হচ্ছে একটা রিগ্রেশন প্রবলেমের এক্সাম্পল। নেক্সট আসা যাক একটা সুপারভাইজ লার্নিং এরই আর একটা এক্সাম্পল, কিন্তু এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এবার ব্যাপারটা কি, ধরা যাক আমার একটা পার্সনের টিউমার সাইজ আমার কাছে নন। এবার বেসড অন দিস টিউমার সাইজ I want to identify whether the tumor is malignant or benign. মানে টিউমার সাইজটা যত বড় হবে তত ওর ম্যালিগনেন্ট হওয়ার চান্স বেশি, এরকম একটা যদি আমরা ধরতে চাই, আর যত কম হবে তত ওর বেনাইন হওয়ার চান্স বেশি। এবার আমরা এই বেনাইনকে 0 দিয়ে ডিফাইন করছি, আর ম্যালিগন্যান্টকে, মানে ম্যালিগন্যান্ট কি ইয়েস মানে y, দেন দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই y1, আর যখন ম্যালিগন্যান্ট নয় n দিয়ে ডিফাইন করছি, দেন দ্যাট ইজ 0। নাও এই টিউমার সাইজের উপর বেস করে যদি আমরা দেখি যে একটা প্লট পাওয়া গেছে যে টিউমার সাইজগুলো যখন এরকম, আমি কিন্তু ভ্যালু এখানে কিছু দিইনি, তো তাহলে দেখা যাচ্ছে যে ম্যালিগন্যান্ট নয়, আর টিউমার সাইজ যখন এরকম তখন দেখা যাচ্ছে যে ও ম্যালিগন্যান্ট। তাহলে ক্লাসিফিকেশন মানে কি? রিগ্রেশনে আমরা কি দেখলাম? কন্টিনিউয়াস ভ্যালুস পেয়েছিলাম, এখানে এই যে একটা গ্রাফ প্লট করার মতন কন্টিনিউয়াস ভ্যালুস পেয়েছিলাম, কিন্তু ক্লাসিফিকেশনে কি? ডিসক্রিট ভ্যালু, আইদার 0 অর 1, মাঝামাঝি কিছু নেই। নেক্সট আসি একটা এক্সাম্পলে, যেখানে টিউমার সাইজ একটা ফিচার আর একটা ফিচার হচ্ছে এজ। আচ্ছা, এই ফিচারের ব্যাপারটা বলি। একটা মানুষের ফিচার কি কি হতে পারে, মানে কি কি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা একটা পার্সনকে আইডেন্টিফাই করতে পারি। তার নাম হতে পারে, যদি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম হয় মানে কনটেক্সটের উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি কীভাবে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করব। তো সেক্ষেত্রে আমাদের একটা দেখা যায় যে রোল নাম্বারটা সবার জন্য ইউনিক হয়, তো তার নাম, রোল নাম্বার, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, সে কোন ডিপার্টমেন্টে বিলং করছে, এই ধরনের কিছু ফিচার তার থাকে যেগুলো দিয়ে আমরা বলতে পারি যে এটা এ ওটা ও, মানে আলাদা করতে পারি। ঠিক তেমনি একটা যদি টিউমারের ওপর আমরা যদি রিসার্চ করি, মানে টিউমারটা ম্যালিগনেন্ট নাকি বেনাইন এটা ঠিক করছি, তো আমরা সেক্ষেত্রে আমরা কি করব? টিউমারের সাইজটা দেখতে পারি, টিউমারের ক্লাম্প থিকনেসটা দেখতে পারি, ইউনিফর্মিটি অফ সেল সাইজ দেখতে পারি, ইউনিফর্মিটি অফ সেল শেপ দেখতে পারি, এ ধরনের বিভিন্ন, মানে সাইজ কতটা বড় হলো, শেপ কতটা বড় হলো, থিকনেস কীরকম, এর ওপর বেস করে এবং মানুষটার এজ কত তার উপর বেস করে আমরা হয়তো ম্যালিগন্যান্ট কিনা বোঝার চেষ্টা করছি। তো সেখানে এগুলো এক একটা ফিচার। ধরা যাক আমরা টেবিলের উপরে কয়েকটা ফল রেখেছি, there are some fruits including apple, banana, cherry, grapes, etc. and we want to classify a particular fruit whether it is apple or it is banana or it is grape or it is cherry. Suppose there are 4 types of fruits. So classify ব্যাপারটা কি? কোন ক্লাসে পার্টিকুলার একটা ফল বিলং করছে,
এখানে এই ক্ষেত্রে 4টে ক্লাস রয়েছে, 4 রকম ফ্রুটস রয়েছে, সো 4টে ক্লাস। তো কোন ক্লাসে বিলং করছে এটা আমরা কীভাবে দেখতে পারি সেই ফলের ক্ষেত্রে কি হতে পারে, মানুষের যেমন একটা বললাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ধরনের কিছু হতে পারে, তেমনি একটা মানুষকে দেখে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে তার কী হতে পারে। নাম তো আমরা দেখে বুঝবো না, তাহলে কি হতে পারে, তার হাইট হতে পারে, তার ওয়েট হতে পারে, তার স্কিন কালার হতে পারে, বা কোনো পার্টিকুলার যদি আইডেন্টিফিকেশন মার্ক থাকে সেটা হতে পারে। তো এইগুলো দিয়ে তাহলে তার একটা ফিচার। তেমনি একটা ফ্রুটসের ক্ষেত্রে মানে একটা ফ্রুটের ক্ষেত্রে কী হতে পারে, তার শেপ হতে পারে, তার কালার হতে পারে, তার সাইজ হতে পারে। এবার কালার, সেম কালার্ড ফ্রুট তো অনেক আছে, তাহলে তাদের মধ্যে কী করে দেখবো, ধরা যাক কালারটাকে আমরা ফিচার 1 হিসেবে দেখেছি, মানে ফার্স্ট ফিচার। যখন আমি দেখছি যে 2 ধরনের ফ্রুটেরই কালার রেড, তাহলে আমরা সেকেন্ড ফিচারটাকে কম্পেয়ার করতে চলে যাচ্ছি, যে সেকেন্ড ফিচারটাও কি এক, মানে দুটোরই কি শেপ সেম, ধরা যাক সেকেন্ড ফিচার ইজ দ্য শেপ। থার্ড ফিচারে দেখা যাচ্ছে ধরা যাক শেপও হয়তো দুটোর মিলে গেল, কালারও মিলে গেছে, শেপও মিলে গেছে, তখন থার্ড ফিচারে চলে আসি। থার্ড ফিচারে দেখছি হয়তো সাইজ। এবার আমরা এখানে এসে দেখলাম যে একটা আপেলের সাইজ ছোটো, সরি একটা গ্রেপ ধরা যাক, একটা গ্রিন কালার্ড অ্যাপেল রয়েছে আর একটা গ্রিন কালার গ্রেপ রয়েছে। তো তাহলে আমার কালারটা তো ম্যাচ করে গেছিলো, শেপটাও মোটামুটি দুটোই গোল, যদিও গ্রেপ একটু ওভাল টাইপের, যাই হোক ধরা যাক যে ওই ক্ষেত্রে একটু গোলই পাওয়া গেছে, মানে সার্কেল নট ওভাল। তো তাহলে আমরা তখন কি দেখছি, সাইজটা দেখছি, সাইজে এসে দেখছি যে না, গ্রেপটা একটু ছোট, অ্যাপেলটা একটু বড় হওয়ার কথা, মানে ট্রেনিং ডেটা সেটে সেই ধরনেরই কিছু ডেটা আমরা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা গ্রেপকে গ্রেপ, একটা অ্যাপেলকে অ্যাপেল। মানে এই যে ট্রেনিংয়ে দেওয়া রয়েছে যে এরকম এটা হওয়ার কথা, মানে অ্যাপেল হলে এই হবে, গ্রেপ হলে এই হবে, এই ডেটাটার ওপর বেস করে এই ডেটাটা আমাদেরকে সুপারভাইজ করছে বা গাইড করছে টু আইডেন্টিফাই সাম টেস্টিং ডেটা। টেস্টিং ডেটাটা কি, এই যে পার্টিকুলার একটা ফল তুলে আমি বলছি এটা অ্যাপেল না এটা গ্রেপ, যেখানে আমার কাছে নট নোন, মানে ইট ইজ প্রায়ার আননোন যে ও গ্রেপ না অ্যাপেল। তো সেক্ষেত্রে আমরা কী করি, এইগুলো আমাদের ফিচার, মানে একটা ফ্রুটসের ক্ষেত্রে শেপ, সাইজ, কালার এই ধরনের কিছু ফিচার আসতে পারে। ঠিক তেমনি টিউমারের ক্ষেত্রেও এই ধরনের কিছু ফিচার আমরা ইউজ করব, এজ, টিউমার সাইজ, সেল শেপ, ক্লাম্প থিকনেস এটসেট্রা। তো এর উপরে বেস করে সাপোজ আমরা দেখছি এরকম একটা প্লট আমরা পেয়েছি ডিপেন্ডিং অন সাম ডেটা সেট, প্রায়ার ডিফাইন্ড ডেটা সেট। এর উপর বেস করে যখন আমরা এজ এবং টিউমার সাইজের উপর বেস করে আমরা ঠিক করতে চাইছি যে লালটা ধরা যাক ম্যালিগন্যান্ট আর নীলটা ধরা যাক বেনাইন, তাহলে আমাদের কোথাও একটা গিয়ে দুটোকে যখন ক্লাসিফাই করার দরকার হবে তখন আমরা সেটা একটা লাইন দিয়ে ক্লাসিফাই করব, যে এই লাইনটার বাঁ দিকে থাকলে সেটা ম্যালিগন্যান্ট, এই লাইনটার ডান দিকে থাকলে সেটা বেনাইন। এবার এখানে একটা ছোট্ট করে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু লাইনের লেফটে থাকা সত্ত্বেও এটা কিন্তু বেনাইন, অ্যান্ড এই পার্টিকুলার ডেটাটা লাইনের রাইটে থাকা সত্ত্বেও এটা ম্যালিগন্যান্ট। এটা হচ্ছে আমাদের এরার। আমরা যখন ক্লাসিফাই করছি একটা টিউমার সাইজের ওপর বেস করে অ্যান্ড এজের ওপর বেস করে যে সেই টিউমারটা ম্যালিগন্যান্ট না বেনাইন, তখন এই ক্লাসিফিকেশন টাস্কে আমার ছোট কিছু এরার থাকছে। এইটা মিসলিডিং, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ম্যালিগন্যান্ট, কিন্তু দেখা যাচ্ছে এটা বেনাইন, এবং এই ক্ষেত্রে এটা হওয়ার কথা বেনাইন কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ে কিছু এরার দেখা যেতে পারে।
সেই এররকে সলভ করার কিছু প্রসেস আছে, বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে আমরা এই এররগুলোকে রিসলভ করার চেষ্টা করে থাকি। বোঝা গেছে? সো আমরা একটা কোয়েশ্চেনে আসি। সাপোজ ইউ আর রানিং আ কোম্পানি and you want to develop a learning algorithm to address each of the two problems. Problem 1 হচ্ছে you have a large inventory of identical items. You want to predict how many of these items will sell over the next 3 months. বোঝা গেছে? মানে আইডেন্টিক্যাল আইটেম ধরা যাক 10 রকম আছে, তার মধ্যে নেক্সট 3 মাসে 10টা আইটেমের মধ্যে কটা আইটেম এবং কোন কোন আইটেম নেক্সট 3 মাসে বিক্রি হবে, এটা আমরা প্রবলেম 1 এর মধ্যে রাখছি। বলতে পারবে কেউ যে এটা কি ধরনের প্রবলেম? এখানে আমরা ক্লাসিফাই করছি না রিগ্রেস করছি? ক্লাসিফিকেশন হলে আমরা কি দেখেছি, ডিসক্রিট ভ্যালুস থাকে, ইয়েস অর নো, 0 অর 1, ব্যানানা না অ্যাপেল। তো আমরা কি সেই ধরনের কিছু এখানে করছি, নাকি জাস্ট একটা কন্টিনিউয়াস ডেটা নিয়ে বলছি যে এই আইটেমটা বিক্রি হয়ে যাচ্ছে, এই আইটেমটা বিক্রি হয়ে যাচ্ছে, এই আইটেমটা বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এই আইটেম কতদিনে হবে? এটা আমার মনে হয় রিগ্রেশন প্রবলেম। আর নেক্সট হচ্ছে ইউ উড লাইক সফটওয়্যার টু এক্সামিন ইন্ডিভিজুয়াল কাস্টমার অ্যাকাউন্টস অ্যান্ড ফর ইচ অ্যাকাউন্ট ডিসাইড ইট হ্যাজ বিন হ্যাকড অর কম্প্রোমাইজড। এইটা আমার মনে হয় যে একটা পার্টিকুলার সফটওয়্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্টকে চেক করতে হবে যে সেটা হ্যাকড হয়েছে নাকি হয়নি। তো এই ক্ষেত্রে হ্যাকিং মানে হ্যাকড অর নন হ্যাকড, আনহ্যাকড। তো এক্ষেত্রে আমার কি মনে হয় এটা ডিসক্রিট না কন্টিনিউয়াস? আই থিঙ্ক দিস ইজ ডিসক্রিট, বিকজ 0 অর 1, 1 মানে হ্যাকড, 0 মানে নন হ্যাকড। তো তাহলে এখানে কোনটা? ট্রিট বোথ অ্যাজ ক্লাসিফিকেশন, ট্রিট প্রবলেম 1 অ্যাজ ক্লাসিফিকেশন অ্যান্ড প্রবলেম 2 অ্যাজ রিগ্রেশন, নাকি ট্রিট প্রবলেম 1 অ্যাজ রিগ্রেশন অ্যান্ড ট্রিট প্রবলেম 2 অ্যাজ ক্লাসিফিকেশন, নাকি ট্রিট বোথ অ্যাজ রিগ্রেশন? কোনটা ঠিক? I think this is the right answer, because first one is the regression problem and second one is the we are classifying whether it is hacked or not. In the previous problem we were classifying whether the mail is spam or not. So this is similar type of that problem. So this one will be classification problem. So third option is the correct answer, right? Okay, so thank you. If you face any problem, then feel free to ask me anytime.